মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই গুরুত্বপূর্ণ বিধায়কের ওপর আজ সকাল থেকেই এই বিষয়ে আলোচনা আরম্ভ হয়েছে। অনেক বন্ধু এখান থেকেও যে বিষয়গুলিকে স্পর্শ করা হয়েছে এটিকে তথ্য দিয়ে এবং অন্য দিক থেকে সদনকে অবশ্যই জানাবেন, এবং সেই কারণে আমি ওই বিষয়গুলিতে যেতে চাই না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, একটি রাষ্ট্রের জীবনে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে এবং সেই সময়ের সমাজের মানসিক অবস্থা এবং নেতৃত্বের ক্ষমতা সেই মুহূর্তকে ক্যাপচার করে একটি রাষ্ট্রের আমানত হিসেবে গড়ে তোলে, একটি মজবুত ঐতিহ্য তৈরি করে দেয়। আমি মনে করি যে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি ঠিক তেমনই একটি মুহূর্ত প্রয়োজন তো এটা ছিল যে 25-30 বছর আগে যখন থেকে এই বিচার সামনে এসছে, প্রয়োজন অনুভূত হয়েছে, আমরা এটা লাগু করে দিতাম আর আজ সেটাকে পরিপক্কতা পর্যন্ত পৌঁছে দিতাম এবং প্রয়োজন অনুসারে তাতে সময়ে সময়ে সংশোধনও হয়, এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা হলাম মাদার অফ ডেমোক্রেসি। আমাদের হাজার হাজার বছরের গণতন্ত্রের একটি বিকাশ যাত্রা রয়েছে, এবং সেই বিকাশ যাত্রায় একটি নতুন মাত্রা যোগ করার একটি শুভ সুযোগ সদনের আমরা সকল সহকর্মীরা পেয়েছি। এবং আমি প্রারম্ভেই কথা বলেছি যে আমরা সবাই ভাগ্যবান যে আমরা এমন গুরুত্বপূর্ণ এবং দেশের অর্ধেক জনসংখ্যাকে এই রাষ্ট্র নির্মাণের নীতি নির্ধারণ করার প্রক্রিয়ায় অংশীদার বানানোর সৌভাগ্য লাভ করছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের। আর আমি চাই আমার সকল মাননীয় সাংসদ, আমি আজ অন্য কোনো কথা বলতে চাই না, আমরা সকল সাংসদ এই গুরুত্বপূর্ণ সুযোগটিকে যেন হাতছাড়া হতে না দিই। আমরা সকল ভারতীয় একসঙ্গে মিলে দেশকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছি। আমাদের শাসন ব্যবস্থাকে সংবেদনশীলতা দিয়ে পরিপূর্ণ করার একটি সার্থক প্রচেষ্টা করতে চলেছি, এবং আমার বিশ্বাস যে এই মন্থন থেকে যে অমৃত উঠে আসবে তা দেশের রাজনীতির ক্ষেত্রেও তার রূপ এবং স্বরূপ তো নির্ধারণ করবেই, কিন্তু এটি দেশের দিক এবং দশাও নির্ধারণ করতে চলেছে। এত গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণকে মাননীয় অধ্যক্ষ মহাশয়, একবিংশ শতাব্দীতে ভারত একটি নতুন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। আজ সারা বিশ্বেও ভারতের স্বীকৃতি আমরা সবাই অনুভব করছি, আর এটা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। একটা সময় আমাদের কাছে এসেছে এবং এই সময়টিকে আমরা একটি উন্নত ভারতের সংকল্পের সাথে যুক্ত করেছি।
আর আমি দৃঢ়ভাবে মানি যে উন্নত ভারতের অর্থ শুধুমাত্র উত্তম প্রকারের রেলপথ এবং ইনফ্রাস্ট্রাকচার অথবা কিছু আর্থিক প্রগতির পরিসংখ্যান, শুধুমাত্র এর মধ্যেই উন্নত ভারতের সীমিত কল্পনার মানুষ আমরা নই। আমরা চাই যে উন্নত ভারত যার নীতি নির্ধারণের ক্ষেত্রে সার্থক অর্থে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রটি যেন সমাহিত থাকে। দেশের 50% জনসংখ্যা নীতি নির্ধারণ প্রক্রিয়ার অংশীদার হোক, এটা এখন সময়ের দাবি। আমরা ইতিমধ্যেই দেরি করে ফেলেছি। কারণ যাই হোক না কেন, দায়ী যেই হোক না কেন, কিন্তু এই সত্যটা আমাদের স্বীকার করতে হবে যে যখন আমরা একা দেখা করি তখন মানি হ্যাঁ ঠিকই, কিন্তু যখন সম্মিলিতভাবে দেখা হয়, আমার মনে আছে যে যখন এর প্রক্রিয়া চলছিল একটি দল ছাড়া সব দলের সঙ্গেই দেখা করা হয়েছে। যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে কেউই এর নীতিগত বিরোধিতা করেন। পরবর্তীকালে গিয়ে যা কিছুই ঘটে থাকুক না কেন, একটি রাজনৈতিক দিক নির্দেশনা গ্রহণ করা হচ্ছে। কিন্তু যারা শুধু রাজনৈতিক দিক থেকেই ভাবেন, আমি তাদেরও পরামর্শ দেব, বন্ধু হিসেবে পরামর্শ দিচ্ছি, আর এটা সবার কাজে আসবে। আমাদের দেশে যখন থেকে উইমেন রিজার্ভেশন নিয়ে আলোচনা হয়েছে, তারপর যখনই নির্বাচন এসেছে, প্রত্যেকটি নির্বাচনে মহিলাদের প্রাপ্ত এই অধিকারের যারা যারা বিরোধিতা করে এসেছে, যারা যারা বিরোধিতা করেছে, দেশের মহিলারা কিন্তু তাদের ক্ষমা করেনি। তাদের অবস্থা শোচনীয় করে দিয়েছে। কিন্তু এটাও লক্ষ্য করুন যে 24 সালের নির্বাচনে এমনটা ঘটেনি। কেন হয়নি? এটা এই কারণে হয়নি, কারণ 24-এ সবাই মিলে সম্মত হয়ে এটাকে পাশ করিয়েছে, তাই এটা কোনো বিষয় নয়। কারো পক্ষে পলিটিক্যাল ফায়দা হয়নি, কারো কোনো ক্ষতিও হয়নি। যে বিষয়গুলো ছিল সেগুলোর ভিত্তিতেই নির্বাচন লড়া হয়েছে। কারণ 24 সালে সবাই একসঙ্গেই ছিল। কিছু মানুষ এখানে উপস্থিত আছেন, কিছু মানুষ নেই, কিন্তু সকলেই একসঙ্গে ছিল। আজও আমি একথা বলছি, যদি আমরা সকলে একসঙ্গে অগ্রসর হই তাহলে ইতিহাস সাক্ষী থাকবে যে এটা কোনো একজনের রাজনৈতিক পক্ষে যাবে না, এটা দেশের গণতন্ত্রের সপক্ষে যাবে, এটা দেশের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের শক্তির পক্ষে যাবে, এবং আমরা সকলে তার যশের সমান অধিকারী হব। না ট্রেজারি বেঞ্চ তার অধিকারী থাকবে, না মোদি তার অধিকারী থাকবে, এখানে উপস্থিত প্রত্যেকেই এর অধিকারী থাকবেন। এবং সেই কারণে যে সমস্ত মানুষ এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন, আমি এটাই চাইব তারা যেন নিজেদের পরিণাম গত 30 বছরে দেখে নেয়। তাদেরও লাভ কিসে আমি সেই পথ দেখাচ্ছি। লাভটা এখানেই যে যে ক্ষতিটা হচ্ছে তার থেকে বেঁচে যাবে। এবং সেই কারণেই আমি মনে করি যে এটিকে রাজনৈতিক রং দেওয়ার কোনো আবশ্যকতা নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্পষ্ট মনে আছে তখন তো আমি সরকারি শাসন ব্যবস্থার রাজনীতিতে ছিলাম না, আমি একজন সংগঠনের কর্মী হয়ে কাজ করতাম। তখন অল ইন্ডিয়া একটা আলোচনা শোনা যেত যে দেখুন এরা কেমন লোক, পঞ্চায়েতে সংরক্ষণ দিতে হবে, তো খুব আরামে দিয়ে দেয়। আপনি বলছেন যখন, তখন তো বলবেনই পঞ্চায়েতগুলিতে সংরক্ষণ দিতে হলে তারা খুব আরামে দিয়ে দেয়, কারণ তাতে তাদের নিজেদের পদ হারানোর ভয় থাকে না।
তাদের মনে হয় আমরা সুরক্ষিত, ওখানে দিয়ে দাও। এটা সেই সময় অল ইন্ডিয়া খুব চর্চা হতো যে এখানে বসে থাকা লোকেরা এটা কখনো করবে না, কারণ তাতে তাদের কিছু যাবে। আর তাই পঞ্চায়েতের ক্ষেত্রে এটা হয়ে যায়, 50% পর্যন্ত পৌঁছে গেছে। আমি রাজনৈতিক দিক থেকে আরো একটা কথা বোঝাতে চাই বন্ধুগণ। আজ থেকে 25-23 বছর আগে যেই বিরোধিতা করেছে, তো সেই বিরোধিতা রাজনৈতিক স্তরের নিচে কখনো যায়নি। আজ এরকম বোঝার ভুল একদম করবেন না। গত 25-30 বছরে একেবারে গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থায় জয়লাভ করে আসা বোনেদের মধ্যে একটা পলিটিক্যাল কনসিয়াসনেস তৈরি হয়েছে। তারা গ্রাসরুট লেভেলের ওপিনিয়ন মেকার। 30 বছর আগে তারা শান্ত থাকতো, বলতে না, বুঝ, কিন্তু বলতে না। আজ তারা ভোকাল। আর সেই কারণে এখন যে পক্ষ বা বিপক্ষ হবে, সেই লক্ষ লক্ষ বোনেরা যারা কোনো না কোনো সময় পঞ্চায়েতে কাজ করে এসেছেন, প্রতিনিধিত্ব করেছেন, জনগণের সুখ দুঃখের সমস্যাগুলোকে গভীরভাবে দেখেছেন, তারা আজ আন্দোলনী তারা বলে যে ঝাড়ু দেওয়া, নোংরা পরিষ্কার করার মতো কাজে তো আমাদের জুড়ে দেন। ওই কাজ তো পরিবারেও আগে হতো, এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত করুন। আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলি বিধানসভা এবং পার্লামেন্টে হয়ে থাকে। আর সেই কারণেই আমি রাজনৈতিক জীবনে যে সমস্ত মানুষেরা প্রগতি চান, আমি যে কোনো সাংসদ বা এমএলএ এর কথা বলছি, আমি এই দল বা ওই দলের কথা বলছি না। যারা নিজেদের রাজনৈতিক জীবনে সফলতার সঙ্গে এগিয়ে যেতে চান, তাদের এটা মেনে চলতে হবে, এটা সত্যি যে গত 25 থেকে 30 বছরের মধ্যে লক্ষ লক্ষ বোনেরা গ্রাসরুট লেভেলে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন। এখন তাদের মধ্যে শুধু এখানে 33% বিষয় নয়, সেখানেও তারা আপনাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে চলেছে। আর সেই জন্যই যারা আজের বিরোধিতা করবেন, আমি বলতে চাই তাদের দীর্ঘ সময় ধরে এর পরিণাম ভোগ করতে হবে। অনেকদিন ধরে মূল্য দিয়েছে, তাই রাজনৈতিক বিচক্ষণতাও এর মধ্যেই রয়েছে যে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে মহিলাদের যে পলিটিক্যাল লিডারশিপ আজ গড়ে উঠেছে, সেই বিষয়টিকে আপনাদের এখন অবশ্যই কনসিডার করতে হবে। এখানে আমি শুনেছি আমাদের মুলায়ম সিং জির সময় থেকে একটা বিষয় চলছে, ওনার পরিবারের লোকেরাও চালাচ্ছেন। দেশের বোনেদের ওপর ভরসা করুন না, তাদের বুদ্ধির ওপর ভরসা করুন। একবার 33% বোনকে এখানে আসতে দিন, এসে তাদের ঠিক করতে দিন কাকে দেবেন কাকে দেবেন না। এই বর্গ না ওই বর্গ, তারা সিদ্ধান্ত নেবে। আমরা তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি কেন? তো একবার তাদের এখানে আসতে তো দিন, তাদের উঠে আসার সুযোগ তো দিন। তারা যদি আসেন তো 2034-এ আসবেন। এবং দ্বিতীয় বিষয়টি হলো, ধর্মেন্দ্রজি, আমি সত্যি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমার আসল পরিচয়টা করিয়ে দিলেন। এই কথাটা একদম সত্যি। আমি এক অতি অনগ্রসর সমাজ থেকে উঠে এসেছি। ধর্মেন্দ্রজি, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আর অখিলেশ জি যেহেতু আমার মিত্র, তাই তিনি মাঝে মধ্যে আমাকে সাহায্য করে দেন। এটা সত্যি যে আমি অতি অনগ্রসর সমাজ থেকে আসি, কিন্তু আমার দায়িত্ব হলো সমাজের প্রত্যেককে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। আর আমার সংবিধান আমাকে এই পথে প্রদর্শন করেছে। আমার কাছে আমার জন্য সংবিধানই হলো সর্বশ্রেষ্ঠ, এবং সেই কারণেই
আর এটা সংবিধানের শক্তি যে আমার মতো একজন অত্যন্ত ছোট সমাজের এবং অতি অনগ্রসর সমাজের ব্যক্তিকে দেশ এত বড় একটা দায়িত্ব অর্পণ করেছে। আর তাই আমি তো দেশবাসীর কাছে ঋণী, আর আমি তো সংবিধান নির্মাতাদের কাছে ঋণী, যার কারণে আজ আমি এখানে আছি। কিন্তু শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, অনগ্রসর জাতিকে স্বীকার করছেন, কিন্তু আমরা অনগ্রসর জাতির সঙ্গে অন্যায় হতে দেখছি, এটুকুই নিবেদন। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, আজ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নারী শক্তির উত্থান, যারা দেশের গৌরবকে বাড়িয়ে তুলছে। সাফল্যের পতাকা ওড়াতে কোথাও পিছিয়ে নেই। আমরা যাতে গর্ব করতে পারি সেইভাবে জীবনের নানান ক্ষেত্রে আজ আমাদের মায়েরা এবং বোনেরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। অনেক বড় অবদান। আমাদের কন্যারা তো অসাধারণ কাজ করছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। কি বিশাল এই সামর্থ্য! কেন তাদের অংশীদারিত্ব থেকে আটকাবো? আমরা এত শক্তি ক্ষয় করছি কেন? তাদের যুক্ত হওয়ার ফলে তো আমাদের সামর্থ্য আরো বাড়তে চলেছে। আর সেই কারণেই আমি আজ আপনাদের কাছে এই আবেদন নিয়ে এসেছি যে দয়া করে এটাকে রাজনীতির দাঁড়িপাল্লায় ওজন করবেন না। এটি রাষ্ট্রীয় স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের সামনে এই যে সুযোগ এসেছে, যেখানে আমরা একসঙ্গে বসে একই অভিমুখে চিন্তা ভাবনা করে একটি উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমাদের নারী শক্তির অংশগ্রহণকে একটি খোলা মনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, স্বীকার করার সুযোগ এসেছে। আর আমি যেমনটা আগেই বলেছি, আজকে সমগ্র দেশ এবং বিশেষভাবে নারী শক্তি আমাদের সিদ্ধান্ত তো অবশ্যই দেখবে, কিন্তু সিদ্ধান্তের চেয়েও অনেক বেশি আমাদের উদ্দেশ্যকে দেখবে। এবং সেই কারণেই আমাদের উদ্দেশ্যের মধ্যে যদি কোনো অসততা থাকে, তবে দেশের নারী শক্তি তা কখনো ক্ষমা করবে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023 সালে এই যে নতুন সদন, এখানে আমরা সর্বসম্মতিক্রমে একভাবে এই আইনটিকে আমরা স্বীকার করে নিয়েছিলাম। সারা দেশে খুশির পরিবেশ ছিল, তাতে রাজনৈতিক রং লাগেনি, তাই সেটা রাজনৈতিক ইস্যুও হয়নি, একটা ভালো পরিস্থিতি ছিল। এখন প্রশ্ন হলো যে আমাদের কতদিন পর্যন্ত এটাকে আটকে রাখতে হবে। এখন এখানে যারা জনসংখ্যা ইত্যাদির বিষয় তোলেন, আপনারা কি জানেন না, আমি চাই যে অমিত ভাই তার ভাষণে এই সমস্ত বিষয়গুলির উল্লেখ করুন যে যখন আমরা জনগণনার বিষয়ে কবে কবে কি কি করেছিলাম, পরে কোভিড এলো, তার কারণে কি বিপদ কি বাধা এলো, এই সব কথা আমাদের সকলের সামনেই আছে, এতে নতুন কিছু বলার নেই। কিন্তু গত কয়েকদিন আগে যখন আমরা 2023-এ আলোচনা করছিলাম, তখনও ব্যাপকভাবে কথা এটাই ছিল যে এই কাজটা তাড়াতাড়ি করা হোক। সবাই বলছিল তাড়াতাড়ি করো। এখন 24-এ সম্ভব ছিল না, কারণ এত কম সময়ে করা মুশকিল ছিল। এখন 29-এ আমাদের কাছে সুযোগ আছে। যদি আমরা 29-এও এটা না করি, তাহলে এই পরিস্থিতি কি দাঁড়াবে আমরা কি কল্পনা করতে পারি? আমরা দেশের মা ও বোনেদের এই বিশ্বাসটা তৈরি করতে পারবো না যে আমরা সত্যি প্রকৃত অর্থে প্রচেষ্টা করতে পারতাম। আর সেই কারণেই সময়ের দাবি এটাই যে এখন আমরা যেন আর বেশি বিলম্ব না করি,
এই সময়কালের মধ্যে রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে, যারা মহিলাদের মধ্যে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন এমন লোকেদের সঙ্গেও অনেক আলোচনা হয়েছে। কিছু লোক নিজে থেকেও পরামর্শ দিয়েছেন। সবটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এবং এখানেও সব দলের সঙ্গে অনবরত কথা হয়েছে। স্ট্রাকচার্ড উপায়ে হয়েছে, ইনফরমালও হয়েছে। আর তার থেকে শেষমেশ একটা রাস্তা বের করতে হবে যাতে আমরা আমাদের দেশের মা ও বোনেদের শক্তিকে একত্রিত করতে পারি। মাননীয় অধ্যক্ষজি, আমি একটা কথা অবশ্যই বলতে চাইব। এখানে বসে আমাদের মধ্যে কাউকেই সংবিধান দেশকে খণ্ড খণ্ড করে ভাবার কোনো অধিকারই দেয়নি। যে শপথ গ্রহণ করে আমরা এখানে বসেছি, আমাদের সকলকে একটা রাষ্ট্র হিসেবে বিচার করা আমাদের দায়িত্ব। সেটা কাশ্মীর হোক বা কন্যাকুমারী, আমরা খণ্ডিতভাবে ভাবতে পারি না, খণ্ডিতভাবে সিদ্ধান্তও নিতে পারি না। আর সেই জন্যই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে, যার মধ্যে কোনো সত্যতা নেই, এক বিন্দুও সত্যতা নেই, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে বিতর্কের ঝড় তৈরি করা হচ্ছে, আমি আজ অনেক বড় দায়িত্বের সাথে এই সদনে, এই পবিত্র জায়গা থেকে বলতে চাই, দক্ষিণ হোক, উত্তর হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, ছোট রাজ্য হোক, বড় রাজ্য হোক, আমি আজ একটি বিশেষ দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কোনো ব্যক্তির সাথেই কোনো রকম ভেদাভেদ করবে না। এই যে সিদ্ধান্ত প্রক্রিয়া কোনো ব্যক্তির সাথেই অন্যায় করবে না। অতীতে যে সরকার ছিল এবং তাদের সময়ে যে সীমানা নির্ধারণ হয় এবং যে অনুপাতটি সেই সময় থেকে চলে আসছে, সেই অনুপাতেও কোনো রকম পরিবর্তন হবে না এবং বৃদ্ধিও ঠিক সেই অনুপাতেই করা হবে। যদি আপনাদের গ্যারান্টি শব্দটাই প্রয়োজন হয়, তাহলে আমি গ্যারান্টি শব্দটি ব্যবহার করছি। যদি প্রতিশ্রুতির কথা বলেন, তাহলে আমি প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করছি। যদি তামিল ভাষায় এর জন্য কোনো ভালো শব্দ থাকে, তাহলে সেটাও আমি বলার জন্য প্রস্তুত আছি। কারণ যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে, তখন শব্দ নিয়ে খেলা করার আমাদের কোনো প্রয়োজনই পড়ে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আজ সদনের সকল বন্ধুদের এই কথাও বলতে চাই, বন্ধুগণ, আমরা যেন কোনো রকম ভ্রান্তির মধ্যে না থাকি। আমরা যেন ওই অহংকারে না থাকি। আর আমরা শব্দ ব্যবহার করছি, আমি এবং তুমির কথা বলছি না। আমরা যেন ওই ভ্রান্তির মধ্যে না থাকি যে আমরা দেশের নারী শক্তিকে আমরা কিছু প্রদান করছি, একেবারেই না। এটা তার প্রাপ্য অধিকার। আমরাই অনেক দশক ধরে তাকে আটকে রাখা হয়েছে। আজ তার প্রায়শ্চিত্ত করে আমাদের সেই পাপ থেকে মুক্তি পাওয়ার এই সুযোগ এসেছে। আমরা সকলেই জানি প্রত্যেকবার কেমন চালাকি করেছে, চতুরতা দেখিয়েছে। আমরা তো অবশ্যই এর পক্ষেই আছি, কিন্তু আমরা এর সঙ্গেই আছি, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো
টেকনিক্যাল লেজুর জুড়ে দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে। প্রত্যেকবার এই ধরনের জিনিস আনা হয়েছে। আমাদের 33% মহিলা সংরক্ষণের বিরোধিতা করার মতো সাহস নেই, সেই দিনকাল এখন আর নেই। আপনাদের এটা করার ইচ্ছে নেই, কিন্তু বলার মতো সাহসও নেই। আর সেই কারণেই টেকনিক্যাল বাহানা, এটা করলে ওটা, ওটা করলে সেটা, এইসব এখন আর দেশের নারীদের আপনারা বোঝাতে পারবেন না। সদনে সংখ্যার খেলা কি হবে সেটা তো সময়ই নির্ধারণ করবে, কিন্তু এটা নিশ্চিত যে আপনারা এই যে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়ের ভিত্তিতে জিনিসগুলোকে আরো জটিল করে তুলে দশক ধরে এতে বাধা সৃষ্টি করে আমরা এটাকে ফাঁসিয়ে রেখেছি। আপনাদের যা অ্যাচিভ করার ছিল তা করে নিয়েছেন, এখন তো ছেড়ে দিন ভাই। আটকাতে 3 দশক কি কম ধরে আপনারা আটকানোর চেষ্টা করেছেন, তারপরেও কিছু করতে পারেননি, তাহলে এখন তো করুন। আদরণীয় অধ্যক্ষ মহোদয়, এখানে কিছু মানুষের এমনটা মনে হয়, আরে দেখুন, এখানে কিছু মানুষের মনে হয় যে এর মধ্যে কোথাও না কোথাও মোদির রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। একে বলতে দিন, ওখানে বেচারার মুখে তো ওপর থেকে তালা লাগানো আছে, ওর পাশে কেউ ওকে বলতে দেয় না। চলুন, আগের মতো চলুন। অধ্যক্ষজি, আপনি ট্যাঙ্গল বোর্ডকে টেক করছেন না, আপনি টেক করছেন না আদরণীয় অধ্যক্ষজি। দেখুন, আপনারা যদি এর বিরোধিতা করেন তাহলে এটা স্বাভাবিক যে রাজনৈতিক লাভটা আমারই হবে, কিন্তু একসঙ্গে চললে এই লাভ কারো হবে না, এটা লিখে রাখতে পারেন। এই লাভ কারো থাকবে না, কারণ তখন বিষয়টার একটা আলাদা দিক হয়ে যায়, আর তখন কারো কোনো ফায়দা হয় না। আর সেই কারণেই আমাদের ক্রেডিট চাই না। যেই মুহূর্তে এটা পাস হয়ে যাবে, আমি কালই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তুত আছি, সবার ছবি ছাপানোর জন্য প্রস্তুত আছি। চলুন, ক্রেডিটটা আপনারাই নিয়ে নিন। ক্রেডিট নিয়ে চিন্তা করছেন নাকি? নিয়ে নিন না ক্রেডিট। আপনাদের যার যার ছবি ছাপানোর দরকার হবে, সরকারি খরচে আমরা সেটা করিয়ে দেব। আপনাদেরকে ক্রেডিটের একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি। আদরণীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সংসদীয় গণতন্ত্রে মহিলাদের অংশীদারিত্ব এটা শুধুমাত্র কেবলমাত্র সংখ্যার খেলা বা একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সংস্কার, এর মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্রের জননী হিসেবে, মাদার অফ ডেমোক্রেসি হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এটা ভারতের এক দৃঢ় অঙ্গীকার, এটা আমাদের এক সাংস্কৃতিক অঙ্গীকার। আর এই অঙ্গীকারের কারণেই পঞ্চায়েতগুলিতে এই ব্যবস্থা তৈরি হয়েছে, এবং এখন তো 20-এরও বেশি রাজ্য আছে
যেখানে 50% হয়েছে। মাননীয়, কংগ্রেস এগুলি তৈরি করেছে। আর আমরা অনুভব করেছি, আমি দীর্ঘ সময় ধরে, আমাকে দীর্ঘকাল ধরে মুখ্যমন্ত্রী হিসেবে সেবা করার সুযোগ জনতা দিয়েছে। আর সেই সময়কালেই তৃণমূল স্তরে মহিলাদের নেতৃত্ব আমি খুব কাছ থেকে দেখেছি। এটা আমার অভিজ্ঞতা। কি সংবেদনশীলতার সঙ্গে সমস্যার সমাধানে তাদের অঙ্গীকার খুবই ফলপ্রসূ হতো। উন্নয়নের যাত্রাকে গতি দিতেও তারা কাজ করতেন। এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি যে এই সদনে তাদের কণ্ঠস্বর নতুন শক্তি হয়ে উঠবে, নতুন চিন্তা ভাবনা যুক্ত হবে, দেশের দিশায় এক সংবেদনশীলতা যুক্ত হবে। তথ্য এবং তর্কের ভিত্তিতে অভিজ্ঞতা যখন এর সঙ্গে যুক্ত হয়, তখন আমি মনে করি যে তার সামর্থ্য অনেক গুণ বেড়ে যায় এবং সদন কতই না সমৃদ্ধ হয়ে ওঠে। মাননীয় অধ্যক্ষজি, আমাদের দেশে অভিজ্ঞ নারী শক্তির কোনো কমতি নেই, সামর্থ্যের কমতি নেই। আমাদের ভরসা করতে হবে, তারা কন্ট্রিবিউট করবেন, খুব ভালো কন্ট্রিবিউট করবেন। এবং আজও আমাদের যত বোনেরা এখানে আছেন, যখনই তারা সুযোগ পেয়েছেন, তারা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে নিজের কথা তুলে ধরেছে, এই সদনকে সমৃদ্ধ করেছে। মাননীয় অধ্যক্ষজি, আজ দেশে বর্তমানে দেশে 650 বেশি জেলা পঞ্চায়েত আছে। এর মধ্যে প্রায় 350 জন মহিলা এর নেতৃত্ব দেন এবং কখনো কখনো কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর থেকেও বেশি দায়িত্ব, অর্থ এবং ব্যবস্থা তাদের হাতে থাকে। তারা কাজ করেন। প্রায় 6700টি ব্লক পঞ্চায়েতে 2700 বেশি ব্লক পঞ্চায়েত এমন আছে যার নেতৃত্ব মহিলাদের হাতে রয়েছে। আজ দেশে 900 বেশি শহরে পৌর সংস্থাগুলির হেড হিসেবে মেয়ররা হন বা স্ট্যান্ডিং কমিটির কাজ দেখাশোনা করা বোনেরা আছেন, তাদের শক্তি আছে। এবং আমি এটা মানি যে আজ আমাদের দেশ যে প্রগতি করছে, সেই প্রগতিতে এনাদেরও একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। আর সেই ঋণ আমাদের স্বীকার করার এটাই সুযোগ। যখন এই অভিজ্ঞতা সদনের সঙ্গে যুক্ত হবে, তখন তা অনেক গুণ শক্তিকে বাড়িয়ে দেবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটি দীর্ঘ প্রতীক্ষা আর এক প্রকার আমাদের সকলের জন্য প্রশ্নচিহ্ন তৈরি হয়, এমন পরিস্থিতি আমরাই তৈরি করেছি। এটা একটা সুযোগ যে আমরা পূর্ণ যা কিছু মর্যাদা বা অসুবিধা ছিল, তা থেকে বেরিয়ে এসে সাহসের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে এবং নারী শক্তির রাষ্ট্রের বিকাশে তাদের অংশগ্রহণকে আমরা সুনিশ্চিত করি। এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজ যদি আমরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত গ্রহণ করি, আর আমি তো অনুরোধ করব যে আমাদের সর্বসম্মতিক্রমে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং যখন তার সর্বসম্মতিতে এগিয়ে যায়, তখন ট্রেজারি বেঞ্চের ওপর চাপ থাকে, তাদেরও মনে হয় না ভাই, এতে সকলের অধিকার আছে, প্রত্যেকের কথা মেনে চলুন, কোনো ক্ষতি নেই। যৌথ শক্তির দ্বারা তো আমরা অনেক ভালো ফল পেয়ে থাকি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আর বেশি সময় না নিয়ে শুধু এটুকুই বলবো যে এটিকে রাজনীতির দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন না।
আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি তখন দেশের এত বড় দেশের অর্ধেক দায়িত্ব যারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাদেরও এখানে আসার একটা অধিকার আছে। আমাদের তাদের আটকানো উচিত নয়। এবং দ্বিতীয়ত সংখ্যার বিষয়েও আগে থেকেই একটা মত তৈরি হয়ে আসছিল। আলোচনা ছিল যে সাহেব এনাদের সংখ্যা কম করবেন না, বরং বাড়িয়ে দিন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই বেশি করার বিষয়টা এসছে যে চলুন ভাই, যে সংখ্যা 33% ছিল সেটাকে আরো বাড়িয়ে দেওয়া হোক, যাতে কারো যেন মনে না হয় যে আমার অধিকার চলে গেল। একটা নতুন শক্তি যুক্ত হবে, অতিরিক্ত শক্তি যুক্ত হবে। এবং এখন সদনের গঠনও তো আমরা আগে থেকেই ভেবে রেখেছি, জায়গা তো তৈরি করে নিয়েছি। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি হালকা চালে অবশ্যই বলতে চাইব, প্রত্যেকের নিজের রাজনৈতিক কারণ থেকে থাকে এবং পরাজয়ের ভয়টা একটু অবাক করার মতোই হয়ে থাকে, কিন্তু নিজের হাতে যখন কোনো শুভ কাজ হয় তাতে যেন নজর না লেগে যায়, তাই কালো টিকা লাগানোর প্রথা আছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কালো টিকা লাগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।